খ্যাতিমান সাহিত্য সম্পাদক। আধুনিক কাব্য আন্দোলনের সূচনাক্রম উদ্ভাসিত হয়েছে তার সব রচনা কর্মে। আহসান হাবীব শুধু আধুনিক কবি নন, উত্তর আধুনিকতার এক পথপ্রদর্শক। তিনি কবিতায় তুলে ধরেছেন সমকালীন ইতিহাস, সমাজ, জীবন বাস্তবতা, কাব্য নিরীক্ষা, ঐতিহ্যের রূপায়ণ, দার্শনিকতার নতুন বোধ ও শিল্পরীতি। সম্মানিত সুধী, শুভ সময়। আজ 18ই পৌষ 1431, 2রা জানুয়ারি 2025। কবি ও সম্পাদক আহসান হাবীবের 107তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত সেমিনারে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আজকের সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সোহানা মাহবুব। প্রবন্ধের বিষয় আহসান হাবীবের কবিতা একটি উত্তর ঔপনিবেশিক পাঠ। আলোচনা করবেন কবি শামশেদ তাবরেজি এবং কবি ও গবেষক তুষার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, বাংলা একাডেমির সচিব মোহাম্মদ নায়েব আলী। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রবন্ধকার, আলোচকদ্বয়, সভাপতি এবং স্বাগত বক্তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কবি ও সম্পাদক আহসান হাবীবের 107তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সেমিনারের সম্মানিত সভাপতি, বিশিষ্ট গবেষক অধ্যাপক মোহাম্মদ আজম, মহাপরিচালক বাংলা একাডেমি, সম্মানিত প্রবন্ধকার অধ্যাপক ডক্টর সোহানা মাহবুব, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞ আলোচক শামশেদ তাবরেজি এবং বিজ্ঞ আলোচক কবি ও গবেষক তুষার দাস, ওর প্রিয় সহকর্মীবৃন্দ, মেলনায়তনে উপস্থিত এবং অনলাইনে আমাদের সাথে সংযুক্ত সম্মানিত সুধীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সুপ্রিয় দর্শনার্থী, আমি আপনাদের সবাইকে বাংলা একাডেমি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। একই সাথে আমি সবাইকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমি কবি আহসান হাবীবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং কবির আত্মার শান্তি কামনা করছি। এই করে নিপন মোরা, এই করে নিপন, ফুলের মতো করবো মোরা মোদের এই জীবন। এই কবিতা পড়েই আমরা ছোটবেলা হাঁটি হাঁটি বাবা করি এত দূর এগিয়ে এসেছি। জাতীয় এই কবিতা পড়েই কিন্তু একটি একটি বছর পার করে অনেক দূর এগিয়ে এসেছি। যাই হোক, বাংলা সাহিত্যের এক পুরুষ হচ্ছে আহসান হাবীব, যিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। কবি, সাংবাদিক, শিশু সাহিত্যিক, খ্যাতিমান সাহিত্য সম্পাদক এবং সঙ্গীত রচনায়ও দেখেছি যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। এই কবি 1917 সালে 2রা জানুয়ারি পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তিনি সাহিত্য মনা একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন
এবং সেই কারণেই ছোটবেলায়, একেবারে ছোটবেলায় তার লেখার হাতে খড়ি হয়ে তিনি বরিশাল বিএম কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু সাংসারিক কিছুটা অনটনের কারণে, সম্ভবত এই কারণেই তিনি এই তার পড়াশোনার পাঠ অসমাপ্ত রেখে তিনি কলকাতায় চলে গিয়েছিলেন। কলকাতায় যে কবির শুরু হয় সংগ্রাম মুখর জীবনের একটি পথ চলা। তিনি কলকাতায় এসে 1937 সালে দৈনিক তকবীর পত্রিকার সহ সম্পাদক পদে যোগদান করেন। এরপর মাসিক বুলবুল, মাসিক সওগাত পত্রিকায় তিনি ভারপ্রাপ্ত সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্টাফ আর্টিস্ট হিসেবে বেশ কিছুদিন তিনি দায়িত্ব পালন করেছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠার কিছুকাল পরে কলকাতা থেকে তিনি ঢাকায় চলে আসেন এবং ঢাকায় দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, দৈনিক কৃষক, দৈনিক ইত্তেহাদ, সাপ্তাহিক প্রভাব প্রভৃতি পত্রিকায় তিনি কাজ করেছেন। এরপর দীর্ঘদিন তিনি দৈনিক বাংলার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং স্বাধীনোত্তর বাংলাদেশে তিনি বাংলাদেশের সাহিত্য অঙ্গনে এই সাহিত্য পত্রিকায় দায়িত্ব পালন করতে যেই অভিভাবকের ভূমিকা রেখেছেন খ্যাতিমান এই কবি। সম্মানিত সুধীমণ্ডলী, তার সম্পর্কে আমি যতটুকু দেখেছি, তার জীবনের ছোট ছোট দু একটি বৈশিষ্ট্য উল্লেখ করেই আমি আমার স্বাগত বক্তব্য শেষ করব। একটি হচ্ছে, আমি দেখেছি যে তিনি খুব আপোষহীন ছিলেন দু একটি বিষয়ে। খ্যাতিমান লেখক অথবা একেবারে স্নেহভাজন তরুণ লেখক যেই হোক না কেন, তিনি যখন পত্রিকায় কাজ করেছেন, সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, সিনিয়র জুনিয়র যাই হোক, যার কাছ থেকে লেখা এসছে সেই লেখাটি যদি তার পছন্দ না হয় তাহলে কিন্তু তিনি নির্দ্বিধায় সেটা ফিরিয়ে দিয়েছেন। কোনো কারোর মুখের দিকে চেয়ে বা পদের দিকে চেয়ে তিনি কখনো এটি খাতির করেননি। আরেকটা দেখেছি, সেই সময়ে যখন তাদের বয়স মধ্যবর্তী সময় আর কি, যারা তাদের লেখা পত্রিকা যখন ছাপার বিষয় ছিল, অনেক সময় এই বয়সের লেখকদের ছাপা অনারিয়াম ছাড়াই অনেকেই ছাপতে চাইতো না। কিন্তু কবি, আমি দেখলাম একটা জায়গায় পড়েই যে কবি এই বিষয়ে খুব অনড় ছিলেন। অনারিয়াম ছাড়া তিনি কোনো লেখা ছাপতে না দেওয়ার বিষয়ে অনড় থাকতেন। আমি দেখেছি যে কবি সাহিত্যিকদের জীবনে অভাব অনটন মানে এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে থাকে। শুধুমাত্র প্রাজ্ঞজন এবং কিছু কবি বাদ দিয়ে, কবি যখন কলকাতায় আসলেন, অনটনের সাথে তাকে একটা সংগ্রাম মুখর জীবন পার করতে হয়েছে। কোনো কোনো সময় থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না। পরে দেখলাম যে রাস্তার ধারে উনি কোনো কোনো সময় কারোর বারান্দায় ঘুমিয়েছেন, কখনো কখনো ফুটপাতে ঘুমিয়েছেন, উপরের তলা থেকে নোংরা পানি ফেলে দিয়েছেন ঘুমন্ত অবস্থায়। সেই সময় কবি জেগে উঠে আবার নতুন জায়গার সন্ধানে হেঁটে গিয়েছেন। এরকম জীবনও তার পার করতে হয়েছে। কিন্তু কবি তো আসলে দমবার পাত্র নয়। এই কারণেই তার ম্যাচ জীবনের তার সাথে মাঝামাঝি সময়েও কিন্তু তিনি একের পর এক কবিতা লিখে গেছেন। সেইগুলোকে সংগ্রহ করেই তার প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ প্রকাশিত হয়। সাংঘাতিক নীতিবোধ সম্পন্ন মানুষ ছিলেন তিনি। তার নিজের কবিতা, নিজের পত্রিকায় তিনি কখনো নিজের লেখা ছাপাননি। এবং এটি থেকে বোঝা যায় যে তিনি সাংঘাতিক রুচিবোধ সম্পন্ন একজন মানুষ। তার জীবনবোধ কেমন ছিল, তার নিজের কথা একটু বলি। কবি নিজের ভাষায় বলছেন, আমি সামান্য সুখকে অনেক বড় করে এবং অনেক বড় দুঃখকে লক্ষ লক্ষ দুঃখী মানুষের তুলনায় ক্ষুদ্র করে দেখার চেষ্টা করেছি। সেদিক থেকে নিজেকে আমি এ জীবনে সুখী বলতে পারি। এ ধরনের জীবনবোধ সম্পন্ন মানুষ যে উন্নত রুচি সম্পন্ন মানুষ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সম্মানিত সুধীমণ্ডলী, সম্পাদক হিসেবে নতুনদের প্রতি তার ছিল অসাধারণ এক টান। সাধারণত নতুনদের লেখা পত্রিকায় চেপে কেউ ঝুঁকি নিতে চাইতেন না, কিন্তু কবি আহসান হাবিব ছিলেন তার ব্যতিক্রম ধর্মী একজন মানুষ। নতুনদের যার লেখা তিনি পেয়েছেন, যদি পড়ে দেখে বোঝা গেছে এর ভিতরে মাল মশলা আছে, তাহলে তিনি সহজেই তার লেখা ছাপার ব্যবস্থা নিয়েছেন। এই হিসেবে তিনি অনেক নতুন নতুন যুবক যুবতী তরুণ সাহিত্যিকে তিনি তুলিয়ে ধরেছেন আমাদের এই সমাজে। সম্মানিত সুধী, আমি একেবারে শেষ কথা বলছি। 10 জুলাই 1985 বৃহস্পতিবার, রোদ আর বৃষ্টিতে মাখামাখি ছিল সেদিন। কবি আমাদেরকে ছেড়ে সেদিন কবি চলে গেলেন। রেখে গেলেন তার রাত্রি শেষ দুহাতে দুই আদিম পাথর,
মেঘ বলে চলতে যাব ইত্যাদি নানান গ্রন্থ এবং তার কীর্তিময় জীবন, সেগুলো নিয়েই আজকের এই আলোচনা। আমরা ধৈর্য ধরে শুনবো এবং আলোচকদের আলোচনা শুনবো, আমরা রিক্ত হব। এরকম আলোচনা বাংলা একাডেমি বারবার করবে, এরকম গবেষণার কাজও বাংলা একাডেমি বারবার করবে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সুধীবৃন্দ, আজকের সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সোহানা মাহবুব। প্রবন্ধকারকে তার প্রবন্ধ উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ আজম, মহাপরিচালক বাংলা একাডেমি, সম্মানিত আলোচকবৃন্দ কবি শামশেদ তাবরেজি, গবেষক তুষার দাস, জনাব মোহাম্মদ নায়েব আলী, সচিব বাংলা একাডেমি, উপস্থিত সুধীবৃন্দ, শুভ অপরাহ্ন। 40-এর দশকের শক্তিমান কবি আহসান হাবীব, আজ তার 107তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে আমি কবির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার পঠিত প্রবন্ধের শিরোনাম আহসান হাবীবের কবিতা, একটি উত্তর ঔপনিবেশিক পাঠ। আমি প্রবন্ধটি পাঠ করা শুরু করছি। বাংলাদেশের 40 দশকের শক্তিমান কবি আহসান হাবীব কবি হিসেবে আত্মপ্রকাশের পর তাকে একটি নয়, দুটো উপনিবেশী শক্তির মুখোমুখি হতে হয়েছে। ঔপনিবেশিক শক্তির আগ্রাসন সাধারণত ব্যক্তি চেতনায় অনপনীয় ক্ষতের জন্ম দেয়। একজন সংবেদনশীল কবি হিসেবে আহসান হাবীবকেও যে নিশ্চিতভাবে সেই ক্ষতের সম্মুখীন হতে হয়েছে বা সেই ক্ষত বহন করতে হয়েছে, আমরা সেটি তার কবিতা পাঠ করলে উপলব্ধি করি। কবির পরিণত বয়সের রচনা হচ্ছে বিদীর্ণ দর্পণে মুখ। এই কাব্যে তিনি একটি কবিতার রচনা করেছেন, যেই কবিতার নাম সেই অস্ত্র, এবং এখানে তিনি দুটো শব্দ ব্যবহার করেছেন এই কবিতাটিতে। সেটি একটি হচ্ছে জাত্যভিমান, আর একটি হচ্ছে আধিপত্যবাদ। এই দুটো শব্দের ভেতরে উপনিবেশবাদী শক্তির আগ্রাসী রূপের প্রকাশ সম্পর্কে আমরা অনুভব করতে পারি। এবং এই কবিতায় তিনি যে একটি অবিনাশী অস্ত্র প্রত্যাশা করেছেন, যে অস্ত্র উত্তোলিত হলে ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং জাত্যভিমান বারবার পরাজিত হবে, যে অস্ত্র আধিপত্যবাদের কর্তৃত্বকে নিশ্চিহ্ন করে দেবে, সেই অস্ত্রই তিনি তার প্রত্যাশা করেছেন। কবির এই আকাঙ্ক্ষায় উত্তর উপনিবেশবাদী প্রতিরোধের বয়ান নির্মিত হয়ে যায়। আজকের আলোচনায় আহসান হাবীবের কাব্যসত্তায় ঔপনিবেশিক শক্তির আধিপত্য এবং জাত্যভিমান কতটা ক্ষত তৈরি করেছে তার তত্ত্বতালাশ, এবং ঔপনিবেশবাদী কর্তৃত্বপরায়ণতার বিপরীতে বিকেন্দ্রায়িত পরিসর নির্মাণে তার কবিতা কতটা সচেষ্ট হয়েছে, সেই উত্তর ঔপনিবেশিক দৃষ্টিকোণ থেকে সেটির অনুসন্ধান করাই আমার অনিষ্ট। উত্তর উপনিবেশবাদ হলো উপনিবেশবাদের উত্তরিত একটি রূপ, যা ঔপনিবেশিক শক্তির সব ধরনের চলমান শোষণের বিরুদ্ধে প্রতিরোধজাত চৈতন্যের নাম। উপনিবেশবাদী শক্তি একটি জনগোষ্ঠীর মানস জগৎকে উপনিবেশিত করে তোলে। আপাত দৃষ্টি ঔপনিবেশিক শক্তির উপনিবেশীকরণের প্রক্রিয়াকে প্রাথমিকভাবে উপনিবেশিত জনগোষ্ঠীর কাছে নিরীহ বলে মনে হয়, কিন্তু শিক্ষা বিস্তার, ধর্মপ্রচার কিংবা অর্থনৈতিক সংস্কারের কথা বলে উপনিবেশিত দেশকে তারা মূলত শোষণ করে। 75 দশকের শেষ ভাগে ইউরোপে ব্রিটেন, হল্যান্ড, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল এবং স্পেন জুড়ে, স্পেনের এই পৃথিবীর এই দেশগুলো জুড়ে অনেকগুলো ভূখণ্ড দখল করে তারা তাদের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে এবং সেই সব জাতির অর্থনীতি, রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতিকে গ্রাস করে এবং সেই সব জাতিগোষ্ঠীর মজ্জার ভেতর প্রথিত করে দেয় প্রথম বিশ্ব, তৃতীয় বিশ্ব, কেন্দ্র প্রান্ত, আমরা ওরা, এইসব উৎকৃষ্ট নিকৃষ্টের আরোপিত হীনমন্যতা বোধ। উত্তর উপনিবেশবাদে উপনিবেশিত জনগোষ্ঠীর উপর ঔপনিবেশিক জাতির আগ্রাসন, আধিপত্য এবং সেখান থেকে উত্তরণের প্রক্রিয়াকে চিহ্নিত করা হয়। এর বীজ রোপিত হয় উপনিবেশ স্থাপনের পরপরই শেকড় সন্ধিৎসু মানুষের একতাবদ্ধ প্রতিরোধ চেষ্টার মধ্য দিয়ে। 20 শতকের দ্বিতীয়ার্ধ থেকে এই তত্ত্বের উদ্ভব, এবং আমরা যারা এই তত্ত্ব নিয়ে কাজ করেছেন তাদের ভিতরে আমরা আলবার্ট মেমি, ফ্রান্স ফানো, এডওয়ার্ড ডব্লিউ সাইড, গায়ত্রী চক্রবর্তী, স্পিভাক প্রমুখের নাম জানতে পারি। এইসব তাত্ত্বিকেরা তাদের গ্রন্থে
উপনিবেশ কর্তৃক সাংস্কৃতিক তথা ভাষিক আগ্রাসন, ঔপনিবেশিক শক্তি এবং উপনিবেশিকদের মধ্যকার যে সম্পর্ক, প্রাচ্য এবং প্রতীচ্যের মধ্যকার বিভেদমূলক সম্পর্ক নির্ণয়, সংকর সংস্কৃতির জন্ম এবং উপনিবেশিত মানুষের পরিবর্তিত মনোজগৎ এবং এই উপনিবেশবাদের আগ্রাসন থেকে উত্তরণের যে প্রতিরোধ এবং বিদ্রোহ, সেই বিষয়গুলোকে চিহ্নিত করে দেয়। 20 শতকের 80-র দশক থেকে এই তত্ত্বটির আত্মপ্রকাশ ঘটলেও সাহিত্য ক্ষেত্রে এই তত্ত্বের আবির্ভাব ঘটে, প্রবল প্রকাশ ঘটে 90-এর দশকে। ভারতবর্ষে 1947 সনে 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক আগ্রাসনের অবসান ঘটলেও আমরা যেমন আফ্রিকার কথা জানি যে উপনিবেশিকতার বিষয় আছে, আমাদের ভারতবর্ষেরও কিন্তু 200 বছরের বেশি সময় ধরে উপনিবেশায়নের ইতিহাস আছে। প্রথম 100 বছর আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সেটি 1757 থেকে 1857, এই সময় পর্বে আমরা দেখব যে এই 100 বছর এবং পরবর্তী যে আমরা 90 বছর প্রত্যক্ষ ব্রিটিশ শাসনের মধ্য দিয়ে উপনিবেশায়ন চলমান রাখে। এরই ধারাবাহিকতায় ভারত পাকিস্তান নামক দুটো রাষ্ট্রের জন্মের পরও আরো 24 বছর পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের একটি অভ্যন্তরীণ উপনিবেশ পর্ব চলমান থাকে। ভারতবর্ষে 1947 সনে 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক আগ্রাসনের অবসান ঘটলেও 47 পরবর্তীকালে রক্ত মাংসে ভারতীয় কিন্তু চিন্তায় মননে ইংরেজ হয়ে ওঠে ভারতবর্ষের শিক্ষিত জনসমাজ। মেকলের শিক্ষা ব্যবস্থায় যেখানে তিনি ভারতীয় শিক্ষা সংস্কৃতির পরিবর্তে ইউরোপিয়ান শিক্ষা ও সংস্কৃতির আদলে এমন এক মধ্যবিত্ত শ্রেণী তৈরি করতে চেয়েছেন যাদের মজ্জা ও মনন থেকে অপসৃত করে দেওয়ার চেষ্টা করা হয় স্বসংস্কৃতি এবং শিক্ষাকে, তার পরিবর্তে শেকড়ছিন্ন এক কেরানি শ্রেণীর জন্ম দিতে চেয়েছে ব্রিটিশ উপনিবেশবাদী শক্তি এবং এ কাজে তারা সফল হয়েছে। 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির করারগ্রাস থেকে রাজনৈতিকভাবে 1947 সালে মুক্তি ঘটলেও এই জনগোষ্ঠীর মনোজগতে উপনিবেশায়নের প্রক্রিয়া চলমান থাকে। পূর্বের ক্ষত থেকে মুক্তি পাবার আগেই 1947 সনে দেশভাগের মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। পূর্ব পাকিস্তান আবার পশ্চিম পাকিস্তানের মুখোমুখি দাঁড়িয়ে আরো প্রায় 24 বছরের প্রত্যক্ষভাবে আধা উপনিবেশিক শাসনে গ্রস্ত হয় এবং এই ঔপনিবেশিক শক্তির তাণ্ডব থেকে মুক্তি পাবার আকাঙ্ক্ষা ওই সময় পর্বে ভারতবর্ষের বা পূর্ব পাকিস্তানের, পরবর্তীকালে যদি পূর্ব পাকিস্তানের কথা বলি, তাদের ভেতরে তার জন্ম ঘটে। অবিভক্ত পূর্ব বাংলার জনগোষ্ঠীর দিকে তাকালে দেখা যাবে তখন তাদের ভেতর উন্মেষ ঘটছিল বিপ্লববাদ এবং সাম্যবাদী চেতনার। কবি আহসান হাবিব জন্মেছেন 1917 সনে। কাজেই এই দুই উপনিবেশবাদী শক্তি, ব্রিটিশ এবং পশ্চিম পাকিস্তান, এই দুই উপনিবেশবাদী শক্তির মুখোমুখি হয়েছেন তিনি এবং সেই সূত্রে আজকে আমি তার কবিতা উত্তর উপনিবেশবাদী দৃষ্টিকোণ থেকে পাঠ করতে চাইছি। বিশ্বযুদ্ধের বিপন্নতা এবং ফ্যাসিবাদী বর্বরতার বিরুদ্ধে 40-এর দশকের কবি সাহিত্যিকদের সংঘবদ্ধ প্রয়াসে প্রগতিশীল রাজনৈতিক চেতনার স্ফুরণ লক্ষ্য করা যাবে। ব্যক্তিক উজ্জীবন নয়, বরং 40 দশকের স্বভাব ধর্ম নিহিতের সংঘবদ্ধতায়, শ্রেণী সংগ্রাম, শ্রেণী চেতনা এবং স্বদেশ সমাজ ঐতিহ্য ইতিহাস লগ্নতায়। এই যে শব্দগুলো বললাম সেগুলো আসলে উত্তর উপনিবেশক শক্তির বিরুদ্ধে সামষ্টিক প্রতিরোধকেই চিহ্নিত করে দেয়। 40-এর পাকিস্তান আন্দোলনের কাল থেকে ভাষা আন্দোলনের আগ পর্যন্ত পূর্ব বাংলার কবিতার মূল ধারা ছিল পাকিস্তানি জাতীয়তাবাদী কবিতার ধারা। এই ধারা ছাড়াও 1940 থেকে 1949 কাল পর্বে বাংলা কবিতার আরও একটি ধারা অব্যাহত ছিল, যারা প্রত্যক্ষভাবে পাকিস্তানি জাতীয়তাবাদী রাজনৈতিক চেতনার পরিবর্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, মন্বন্তর, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন, নতুন রাষ্ট্র গঠনের আশাবাদ জাত সমকাল লগ্নতা কবিতায় ধারণ করে। আহসান হাবিব এই দ্বিতীয় ধারার কবিদের মধ্যে গুরুত্বপূর্ণ, যার কবিতায় আমরা মানবতাবাদী দায়বদ্ধতার কথা ধ্বনিত হতে শুনি। এবং এই কাল পর্বের বা এই ধারার কবিরা স্বদেশ এবং সকালের সংকটকে ধারণ করেই কবিতার ধারা এগিয়ে নিয়ে যান। মনোজগতে ঔপনিবেশিক শক্তিকে শ্রেষ্ঠ এবং উপনিবেশিতকে নিকৃষ্টতার হীনমন্যতা অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক শেকড় বিচ্ছিন্নতার জন্ম দেয়। বাঙালি জাতের রাষ্ট্রনৈতিক ক্ষমতাকে কবজা করে পাকিস্তানি ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠী 2 দশক ধরে যে শোষণ লুণ্ঠন চালায়, উপনিবেশিত পূর্ব পাকিস্তানের যে বৈষম্য, বিভাজন, আর্থসামাজিক রাজনৈতিক বিভাজনের সূত্রপাত ঘটে 1971 সনের 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা
ঋত ক্ষমতা পুনরুত্থিত হতে দেখি এবং বাঙালি জাতির রাজনৈতিক মুক্তি ঘটে। আমি শব্দটা বলছি রাজনৈতিক মুক্তি। পরবর্তীকালে উপনিবেশিক শাসকপুষ্ট বুর্জুয়া পুঁজিপতি তাদের পুঁজি সংগ্রহ এবং দেশীয় অর্থনীতি ধ্বংসকরণের মধ্য দিয়ে অধস্তন জনগোষ্ঠীর ওপর শোষণ প্রক্রিয়ার কাঠামোটি অব্যাহত রাখে। এইরকম একটি শোষণ কাঠামোর মধ্যে কবি আহসান হাবীবের আবির্ভাব। আহসান হাবীব ছিলেন মৃদুভাষী, আত্মমগ্ন ও ভাবুক প্রকৃতির এবং 40-এর দশকের মানবতাবাদী কবিতা ধারার অন্যতম রূপকার। আত্মলীন এই কবি যদিও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তবু প্রথমেই বলেছি দশকটি হচ্ছে সকাল মগ্ন এবং সেই সঙ্গে তার সম্পাদক সত্তা এবং 40-এর টালমাটাল সমাজ এবং সময় তার কবিতাকে সমকালগ্ন করে তুলেছে। তার প্রথম কাব্যগ্রন্থের নাম রাত্রি শেষ, এটি 1947-এ প্রকাশিত হয়েছে। এই কাব্যটি আহসান হাবীবের আত্ম অনুসন্ধানের পর্ব। যে সময়কালে তিনি রাত্রি শেষ কাব্যটি রচনা করছেন সেটি ব্রিটিশ উপনিবেশ থেকে রাজনৈতিকভাবে মুক্তির কাল। তবু এই কাল পর্বে তিনি দেখলেন বিকল পক্ষ পাখির মতো বন্ধা মাটির ক্ষীণ বিন্দুতে ঘূর্ণমান। অনুভব করলেন অনাদিকালের বন্ধন আর বঞ্চনা ব্যথা। এই কাব্যের কোথাও কোথাও এলিয়টীয় উষরতার প্রভাব পরিলক্ষিত হয়। যেমন আমি একটু কয়েকটা লাইন পড়ছি। দিনগুলি আজ জড়তি রাতের দুঃস্বপন, চিরদহনের তিক্ত শপথ করে বহন, ঝরা পালকের ভস্মস্তূপে তবু বাঁচলাম নীড়। প্রথম কাব্যগ্রন্থ থেকে আহসান হাবীবের কবিতায় উপনিবেশবাদী শোষকের বিরুদ্ধে প্রতিরোধ করবার আকাঙ্ক্ষার অনুরণন মেলে। তিনি যেমন বলছেন, থাকতে কি চাও নির্বরত, রক্তেই হবে সে ঋণ শোধ, প্রলোভন নিরাপদ নয় বোমার বিমান, আকস্মিক আরব্ধ গান এইখানে শেষ আজকে আহত সুরের বীর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা, উপনিবেশবাদের আগ্রাসন কবির চেতনায় এক গভীর আলোড়ন সৃষ্টি করে। উপলব্ধি করা যাবে হাবিবের এই মনস্তাত্ত্বিক অস্থিরতার জন্ম ব্রিটিশ ঔপনিবেশিক কালে। সমালোচকের কয়েকটি লাইন পড়ছি। কোট, প্রথমবার কবি যখন একবার তথাকথিত স্বাধীন দেশে আসেন তখন এই দেশ ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে নতুনতর উপনিবেশবাদী পাকিস্তানি শোষক গোষ্ঠীর হাতে চলে গেছে। এদেশের সব মানুষ সেদিন স্বাধীনতা পেয়ে কবির মতোই হয়তো খুব খুশি হয়েছিল, কিন্তু সে স্বপ্ন, খুশি, আনন্দ ভেসে যেতেও সময় লাগলো না। এই বছরেই বাঙালি বুঝে নিল পশ্চিম পাকিস্তানিদের ভেতরের আসল উদ্দেশ্য। তারপর ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র। 1952 সনে সেই লুকানো কুৎসিত চেহারা আবারও প্রকাশিত হলো। এবার সরাসরি রক্ত দিয়ে প্রতিরোধ। ফাটল ধরে গেল পাকিস্তানের এপার আর 1100 মাইলের ব্যবধানের অবস্থিত ওপারের। 1100 মাইলের এই ব্যবধান, এই বিচ্ছিন্নতার আর সমাপ্তি ঘটেনি। ক্ষমতার বদল ঘটলো, কিন্তু নতুন ক্ষমতাধারীদের আগ্রাসন পূর্বের উপনিবেশবাদী আগ্রাসনেরই সম্প্রসারিত রূপ বলে মনে হলো। ঔপনিবেশিকতার অবসান ঘটেছে বলে আদতে মনে হলেও এই বাংলার মানুষের মানস জগতে বিদ্যমান উপনিবেশিক শক্তির অনপনীয় আঁচড় ও আগ্রাসনের ক্ষত যেন আহসান হাবীবের কবিতায় নির্মিত অস্থির সময়েরই বিনির্মাণ। ছায়া হরিণ কাব্যে, যেখানে এটি 1962 সনে প্রকাশিত, যেখানে ঔপনিবেশিক আগ্রাসন থেকে মুক্তি পেতে কবি স্বদেশ মৃত্তিকার কাছে আত্মসমর্পণ করতে চেয়েছেন। ইতিহাস, ঐতিহ্য এবং মা ও মাতৃভূমিকে একাকার করে তুলবার এই আকাঙ্ক্ষা বিপন্ন সময় স্রোতে কবির আত্মপরিচয় নির্মাণের একটি আকাঙ্ক্ষা। ম্যাগি বাওয়ার্সের মতে উত্তর উপনিবেশবাদ হচ্ছে স্বাধীনতার পরে একটি জাতির পরিচয় পুনর্বিবেচনার একটি উপায়, বা এটি ঔপনিবেশিকতার ধারণা বিরোধিতা প্রকাশের একটি মাধ্যম হতে পারে। ঔপনিবেশিক সাংস্কৃতিক আগ্রাসন একটি জাতিগোষ্ঠীর নিজস্বতা বা তার ইতিহাস ঐতিহ্যকে মুছে ফেলে সেখানে রোপিত করতে চায় নিজেদের সংস্কৃতির বীজ, প্রমাণ করতে চায় তাদের শ্রেষ্ঠত্ব। উপনিবেশিত জনগোষ্ঠী এর বিপরীতে পুনর্নির্মিত করতে চায় নিজের ঋদ্ধ অতীত, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। উত্তর উপনিবেশবাদী তাত্ত্বিকেরা এই প্রসঙ্গে মনে করেন, কোট, জাতীয় সংস্কৃতির অতীত অস্তিত্বের দাবি শুধু সেই জাতিকে পুনর্বাসিত করে না এবং ভবিষ্যৎ জাতীয় সংস্কৃতির আশাবাদের যৌক্তিকতাকে প্রতিষ্ঠা করে না, মানসিক ভারসাম্যের স্তরে তা স্থানীয়দের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনয়ন করে। আনকোট। জাতীয় অস্তিত্ব পুনর্বাসনের এই বিষয়টি আহসান হাবীবের কবিতায় উঠে আসে। ছায়া হরিণ কাব্যের বেশ অনেকগুলো কবিতায় কবির ঐতিহ্যিক স্বর ভাস্বর হয়ে উঠতে দেখি। কোথাও তিনি ইতিহাস ঐতিহ্যের আলো জ্বালিয়ে রেখেছেন, কোথাও বা উপলব্ধি করেছেন গ্রাম বাংলার চিরায়ত জীবনের স্বর, কোথাও বা ভাঙাচোরা দেয়ালের পুরনো ইটের ভেতর ইতিহাস লাবণ্যের আভা অনুভব করেছেন তিনি। ইতিহাস শব্দটির নানা মাত্রিকতায় ছায়া হরিণ কাব্যে ব্যবহৃত হয়েছে। বাঙালির ঋদ্ধ ইতিহাসের এই পুনর্বাসন মূলত জাতীয় সংস্কৃতি পুনর্বাসনেরই আকাঙ্ক্ষা।
দুটো কবিতার কথা বলতে চাই, হক নাম ভরসা এবং সহি জঙ্গনামা। এই দুটি কবিতায় কবি শোষক শ্রেণীর শোষণ এবং বঞ্চনার জমিদার ও ভূস্বামীদের মতো ঔপনিবেশিক শক্তির প্রতিনিধিদের তীব্র ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। এবং সহি জঙ্গনামা কবিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার চিত্র আমরা পাচ্ছি। কবির উচ্চারণ, জানতো কে এ লড়াই মানুষের নয়, হাওয়ানের হানাহানি, এ পৃথিবীময় ছড়াবে আগুন, এরা লোভের আগুন, বেকসুর মানুষেরা হয়ে যাবে খুন। এই হানাহানির লড়াই পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার পেছনে ইউরোপীয় সাম্রাজ্যবাদের দায় 16 আনা। রবীন্দ্রনাথের উপলব্ধি প্রসঙ্গত মনে পড়ে। তিনি লিখেছিলেন, ইউরোপের বাইরে অনাত্মীয় মণ্ডলে ইউরোপীয় সভ্যতার মশালটি আলো দেখাবার জন্য নয়, আগুন লাগাবার জন্য। সারা দুপুর কাব্যের এই ঝড়ে অন্ধকারে কবিতায় কবি উপলব্ধি করেন কিভাবে ঔপনিবেশিক শক্তির আগ্রাসনে সবকিছু গ্রস্ত হয়। তবু কবির বেদনার্ত হৃদয় শেষ পর্যন্ত আশা রাখে জন্মভূমির প্রতি, অবিনশ্বর ঐতিহ্যের প্রতি। উপনিবেশবাদ নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে যে এক বাচনিকতাবাদের জগৎ গড়ে তুলতে চায়, উত্তর ঔপনিবেশিক পাঠে আহসান হাবিব তাকে যেন ভেঙে দিয়ে সকল শ্রেণী পেশার মানুষের বৈষম্যহীন একাত্মতাকে নিশ্চিত করতে চান। রাত্রি শেষের কয়েকটি কবিতায় সেই সংঘবদ্ধতার কথা আছে। তিনি লিখেছেন সংগ্রামের রাজপথের কথা, যেখানে এক বাচনিকতার পরিবর্তে বহু বাচনিকতার প্রকাশ লক্ষ্য করা যাবে। এই ভাবনাগুলোর বিস্তৃত পরিসর আরো নির্মিত হয়ে যায় তার পরিণত বয়সের কাব্যে। সারা দুপুর কাব্য থেকে তিনি কিছুটা জনবিচ্ছিন্ন। সমালোচকেরা মনে করেন এই পর্বে কবি শিল্পের দিকে আকৃষ্ট হচ্ছেন। এবং কাল পর্বটা সম্পর্কেও আমরা বুঝতে পারি যে এই আইয়ুবীয় কাল পর্বে সৃষ্ট যে বাক্রুদ্ধতা ওই কালের কবিদের, অন্য কবিদের মতো তাকেও হয়তো কিছুটা রূপকাশ্রয়ী করে তুলছে, কিছুটা অন্তর্মনস্ক হয়ে যাচ্ছেন কবি। এবং তার জনবিচ্ছিন্নতার বেদনাও কিন্তু টের পাচ্ছি, কারণ গীতলতার প্রকাশ আমরা কবিতাগুলোর ভেতরে দেখতে পাবো। সেই সঙ্গে যাপিত নগর জীবনের একটা বিষয়ও এখানে যুক্ত হয়ে যায়। সারা দুপুর কাব্যে যে নগরের চালচিত্র মিলছে সেটি ইউরোপিয়ান কোনো নাগরের আদলে রচিত বলেই মনে হয়। ঢাকা তখনও পুরোপুরি মেট্রোপলিটন নগরী হয়ে ওঠেনি। অভ্যাগত নামক একটি কবিতায় কবি বিজলি বাতির বোতাম, জেট, আয়রন চুল তরুণী, জিপ, টোস্টার, অলিম্পিয়ার বাক্স, ডিস্টেম্পার দেয়াল, ডাইনিং হল, ফ্রিজ, এরিয়েল পাখার ব্লেড, রেডিও, ফ্রেমে আটা পিকাসো ইত্যাদি নানা অনুষঙ্গে নাগরিক জীবনের একটি ছবি আঁকছেন। কিন্তু কবিতার শেষে আমরা দেখছি এই অনুষঙ্গগুলো, এই নাগরিক অনুষঙ্গগুলো আমলকির বাগানে পরিণত হয়ে যাচ্ছে। এই যে পরিণত হওয়া, এই যে রূপান্তর হওয়া, মূলত প্রকৃতিলগ্ন গ্রামে বারবার ফিরে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষায় কবি মানুষের এই রূপান্তর প্রক্রিয়ার পেছনে সক্রিয় হয়ে আছে। সারা দুপুর কাব্য থেকে মূলত অনুভূত হয় কবি গ্রামে ফেরার আকুতি, নস্টালজিক সত্তার প্রকাশ, সেই সাথে ফিরতে না পারার বেদনা বোধ। এইসব বিচ্ছিন্নতার পেছনে তার অন্তর্লীন মধ্যবিত্ত মানুষের গীতল সুরের অনুরণন টের পাওয়া যাবে। আহসান হাবিবের কবিতায় মধ্যবিত্ত জীবনের রূপায়ণ ঘটেছেন। আমরা জানি তিনিও আসলে এই শ্রেণীর মানুষ। ঊনবিংশ শতাব্দীতে এসে, এটি কোট পড়ছি আমি, ঊনবিংশ শতাব্দীতে এসে আক্ষরিক অর্থেই ভারত পরিণত হয় ব্রিটিশ ভারতে। তারা এমন একটি শ্রেণী গড়ে তোলে যারা কেবল ব্রিটিশদের অনুগত নয়, অধিকন্তু ব্রিটিশ শাসনের যৌক্তিকতাও মেনে নেয়। এই শ্রেণীটি হলো ইংরেজ শিক্ষিত মধ্যবিত্ত। এদেশের মাটি থেকে তার উদ্ভব হয়নি। এই শ্রেণী জীবন জিজ্ঞাসাহীন, স্বার্থপর এবং ঔপনিবেশিক শক্তির মদতপুষ্ট। আশায় বসতি কাব্যের প্রথম কবিতায় উচ্চাকাঙ্ক্ষাহীন, নিরীহ, নির্বিবাদী, মনোরম কথার কাঙাল সংসারী মধ্যবিত্তের পরিচয় মেলে, যারা বা যিনি নিঃশব্দ যাপনে সমস্ত শহর আর জনপদ প্রদক্ষিণ নিয়তি তাড়িত। বদলিয়ার যাকে ফ্লনেরি বলে চিহ্নিত করেছিলেন তার দ্য পেইন্টার অফ মডার্ন লাইফ অ্যান্ড আদার এসেস বক্তৃতায় আহসান হাবিব সম্ভবত তাদেরকেই নিশিলগ্ন নিঃসঙ্গ পথিক বলে আখ্যায়িত করছেন। 40-এর দশকে আহসান হাবিবের সমাজলগ্ন উদাত্ত কণ্ঠ এইখানে বা এই কালে এসে 60-এর দশকে এসে কিছুটা অন্তর্লীন এবং অন্তর্মনস্ক। আমরা দেখছি তিনি যে অনুষঙ্গগুলো ব্যবহার করছেন, মরা নদী, বিষণ্ণ সন্ধ্যা, ভেঙে যাওয়া হাটের নির্জনতা, সেই শব্দগুলোর ভেতরে একাকিত্বের সৌরভ ভেসে আসছে। মেঘ বলে চৈত্র যাব কাব্যগ্রন্থের বেলুন কবিতা, এই কবিতায় মধ্যবিত্তের বেলুনাবদ্ধ জীবনের কথা উঠে আসে, যে বেলুনের নাছর সুতোয় ঝুলন্ত জীবনের স্বাদ তারা জানে না। কিংবা কোনো শেষ রাত্রে কবিতায় আমি স্থির আমার বৃত্তেই, পংক্তির ভেতরেও এই জীবনের অনুরণন টের পাওয়া যাবে। জীবনানন্দের হাওয়ার রাত কবিতার কথা প্রসঙ্গত মনে পড়বে, যেখানে কবি
মশারি সদৃশ বৃত্তাবদ্ধ জীবন থেকে মুক্তি পাচ্ছেন না। ঔপনিবেশিক শক্তির অন্তর্ঘাত এবং বিচ্ছিন্নতার সংস্কৃতি যেন এইসব মধ্যবিত্ত তরুণদের প্রাণশক্তি নিংড়ে নিয়েছে। কবির উচ্চারণ, স্বপ্ন পোষে কি লাভ, কি লাভ বলে তরুণ স্বপ্নিক সংসারীরা ক্ষিপ্রতায় বন্ধ করে জানালা এবং পিঞ্জর নামিয়ে রাখে মাটিতে। সে বলে, অতঃপর প্রত্যহের উনুনে নিশ্চিত সার্থকতা। সারা ঘরে ভয় আর অবিশ্বাস নিজেই নিজের কণ্ঠনালী চেপে ধরে বলে, না না, খুলবো না জানালা, খুলবো না জানালা বলে সুচতুর সংসারীরা যখন জানালা ছয়, সজোরে দুপাট এঁটে দেয়, তখন সে দেখে হাতের আঙুল তার এঁটে নিয়ে চতুর জানালা। কি নিখুঁত সাফল্যে রেখেছে তাকে ঝুলিয়ে। এই যে ঝুলন্ত দোলায়িত প্রাণ, এটি মধ্যবিত্তের। মূলত এই কালের মধ্যবিত্ত কেমন করে ঔপনিবেশিক সত্তার কাছে স্বসত্তা ও সংস্কৃতি বিকিয়ে দিয়ে উপনিবেশবাদী আগ্রাসনের অংশ হয়ে ওঠে, কবি সেটিকেই চিহ্নিত করতে চাইছেন। মানুষের হৃদয়ের এই ধরনের এই মধ্যবিত্ত মানুষের ব্যক্তি মানুষের আত্মকেন্দ্রিকতার কথা তিনি কবিতায় বলেছেন, এবং এই আত্মকেন্দ্রিক মানবেরা যে অন্যের মানবিক আরতি শুনতে পায় না, সেই বিষয়েও তিনি আলোকপাত করেছেন। মানুষের হৃদয়ের এই বর্বর গর্বের উত্তাপ কবিকে ভাবিয়েছে। বিমানবিকতার এই বিষয়গুলো ঔপনিবেশবাদী আগ্রাসনী প্রভাব, যার সঙ্গে আগ্রাসনেরই প্রভাব, যার সঙ্গে পুঁজিবাদী সভ্যতার গভীর যোগ অনুভূত হবে। এবং মধ্যবিত্তের ভেতরে একটা সেপারেশন অ্যান্ড সারেন্ডার এই মনোবৃত্তি আছে, এই সংস্কৃতি আছে। কিভাবে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি ভুলে মধ্যবিত্ত ঔপনিবেশিক শক্তির কবির শব্দ ব্যবহার করছি, পাগলা ঘণ্টা শুনে সঙ্গে রূপান্তরিত হয়, কবিতার স্বরূপ রচনা করেছেন কবিতায়। তিনি বলেছেন, সংসেজে নেই সুখের সীমা, নিজের আদল খুঁজলিনে। কবিতার নাম মায়ের ডাকে ছড়া। মধ্যবিত্ত মানুষ কিভাবে স্বসংস্কৃতি ঐতিহ্যিক আবহের পরিবর্তে ঔপনিবেশিক শক্তির তথাকথিত উৎকৃষ্ট সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, কবিতায় তার প্রকাশ আমরা পাচ্ছি। ইউরোপীয় পুঁজিবাদী শাসনের মধ্যে আধুনিক উপনিবেশ প্রতিষ্ঠিত, যার সাথে থাকে সাম্রাজ্যবাদের ঘনিষ্ঠ যোগ, বিদেশি বণিকতন্ত্রের প্রতিষ্ঠা এবং দেশীয় শিল্প বাণিজ্যের ধ্বংস সাধনী উপনিবেশবাদী প্রকল্পের মূল লক্ষ্য। একটি উপনিবেশবাদী শাসন কাঠামোয় পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় জন্ম নেওয়া শ্রেণী বৈষম্য প্রবল বিচ্ছিন্নতার জন্ম দেয়। প্রাজ্ঞ বণিকের প্রার্থনা কবির আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা। এই কবিতায় কবি গ্রিক মিথোলজি থেকে তুলে আনেন রাজা মিরাসকে, যাকে তিনি ধনতান্ত্রিক লোলুপ সভ্যতার প্রতীক হিসেবে গ্রহণ করেছেন। ভোগবাদ যার মূল লিপ্সা, বর্তমান সভ্যতার ধনতন্ত্র কিভাবে সম্পর্ককে নিয়ন্ত্রণ করে এবং গভীর বিচ্ছেদের জন্ম দেয়, এই কবিতায় সেটি গভীরভাবে প্রকাশিত। এবং তিনি দেখেছেন যে বিশ্বজোড়া মানুষ কেমন উন্মাদ, বেচাকেনায় অশ্লীল হয়ে ওঠে। আমরা দেখছি যে ক্ষুধার প্রতীকে কবি দারুণভাবে পুঁজিবাদী যন্ত্র সভ্যতার করাল গ্রাসে জীবনকে গ্রস্ত হতে দেখেন। তিনি যেমন তার কবিতায় লিখছেন, কি তার বিপুল দেহ, ইটের পর ইট, সূর্যের সমস্ত মুখ ঢেকে যায়, লোহায় বিদ্যুতে প্রস্তর খিলানে গড়া, এবং সে আসে নির্ভীক নিশ্চিত পায়ে, একজন পলাতক এই মত্ত ভিড়ের পশ্চাতে খুঁজে ফেরে হারানো বাগান, সরোবর, ঘাস, ফুল, ক্ষুধার অন্যের বিনিময়ে, এইসব নিঃশেষে হারাতে নয় রাজি। এই কবিতার ভেতরে আমরা একজন পলাতক ব্যক্তি সত্তার কথা জানতে পারছি। স্বভাবতই আমাদের মনে হয় এটি মধ্যবিত্ত কবির মানুষ। ফ্রান্স ফানো মনে করেন, উত্তর উপনিবেশবাদী সাহিত্যে ছড়িয়ে থাকে খারাপ সময়ের লক্ষণাবলী এবং দুঃখ দুর্দশার চিত্র। মূলত উত্তর উপনিবেশিক একটা কোটেশন পড়ছি, সাহিত্যে সাম্রাজ্যবাদী শাসন ও শোষণের প্রত্যক্ষ রূপ, প্রতিরোধের নানা চিত্র, উপনিবেশ থেকে স্বাধীনতা পাওয়ার মুহূর্তে টানাপোড়েন, তৃতীয় বিশ্বের সাম্প্রতিক বিচিত্র পরিস্থিতি, জাতি গোষ্ঠীগত দ্বন্দ্ব, দারিদ্র্য, দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক বৈষম্য, নারীর প্রতি সহিংসতা, বিশ্বায়নের প্রভাব, স্বৈরাচার ও সামরিক শাসনের সামগ্রিক ছবি মুক্ত হয়ে ওঠে। আনকোট। আহসান হাবিবের কাব্যে সামগ্রিক দুঃশাসনের চালচিত্র বিনির্মিত হতে দেখি। সামাজিক বৈষম্যের জন্য দায়ী ব্যক্তিবর্গ, যারা সমস্ত শোষণ বৈষম্যের পথ প্রসারিত রাখে, অন্তরালের সেই সব অপশক্তির তৎপরতা কবির উচ্চারণে ধ্বনিত। কবি উচ্চারণ করেন, এই বিপর্যস্ত বিধ্বস্ত দরিদ্র দেশে কারা সেই কালো দেয়ালের অসামান্য কারিগর, কারা নিত্য নব আয়োজনে নব নব কৌশলে ক্রমশ এমন দুর্ভেদ্য করে গড়ে তোলে দেয়াল, কেবল সারি সারি দেয়াল, কেবল সারি সারি। কখনো কি প্রশ্ন করে দেখেছেন ফ্রান্স থেকে এইসব সুগন্ধি কি জন্য আসে
এবং স্বদেশে ক্রেতা কেন তৈরি হয়, কোন অলৌকিক সমাজ বিধানে আপনি আজীবন আমাকে আমার ফাঁদে বাঁধা জীবন চক্রের চারপাশে বীরত্বের মহড়ায় সারাটা জীবন অর্থহীন আস্ফালনে কাটাবেন। এই কবির এই উচ্চারণে উপনিবেশের করাল থাবায় বন্দি মধ্যবিত্তের আক্ষেপ আশায় বসতি, এটি স্বাধীন বাংলাদেশের প্রথম কাব্য, 1974-এ প্রকাশিত হচ্ছে। এই কাব্যে মূলত উপনিবেশিত বাঙালির হাতে নবনির্মিত প্রতিরোধের বয়ান রচিত হতে দেখা যায়। উত্তর উপনিবেশকালে রচিত যে সকল সাহিত্যে সাবভার্সিভ এনার্জিস বা ধ্বংসাত্মক শক্তি নিহিত থাকে, সেই সব পাঠগুলোকে এডওয়ার্ড সাইদ তার কালচারাল অ্যান্ড ইম্পেরিয়াল গ্রন্থে প্রতিরোধের সাহিত্য বলে চিহ্নিত করেছেন। এ ধরনের সাহিত্যে উপনিবেশবাদী শক্তির ইতিবাচকতা এবং তাদের প্রাধান্যকে ভেঙে ফেলে নিজেদের ঋদ্ধ ভুবনকেই তুলে আনা হয়। 1969, 70 এবং 71-এর পরিপ্রেক্ষিতে রচিত কবিতায় ঔপনিবেশিক শক্তিকে প্রতিরোধের চিত্র দেখি আশায় বসতি কাব্যের কয়েকটি কবিতায়, এবং এই কবিতাগুলোর ভিতরে মিছিলে অনেক মুখ ডাক, এই কবিতাগুলোর কথা আমরা মনে করতে পারি। মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থে আবার আমরা একটু নতুন গন্তব্যে যাবার আকাঙ্ক্ষা ধ্বনিত হচ্ছে আমরা দেখছি, কিন্তু আশাবাদ থাকলেও কবি কোনো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তার ইচ্ছে ছিল সকাল সমৃদ্ধ এক সুস্থির আবাস করবার, এবং আকাঙ্ক্ষা ছিল ভরাট এক ঋদ্ধ শান্তির স্বপ্ন, কিন্তু সেই অনিষ্ট আমরা এখানে পূরণ হতে দেখছি না। দূরের নদী যে মোটিভ তিনি ব্যবহার করছেন সেটি গন্তব্যহীন হয়ে উঠছে, এবং আমরা দেখছি ইট কাঠ পাথরের নগর জীবন ছেড়ে আদিগন্ত মেলায় প্রতীক্ষারত স্বজনের কাছে তিনি ফিরতে চাইছেন, কিন্তু পারছেন না। বিশৃঙ্খল পরিস্থিতি, খুন, রাজনৈতিক অস্থিতিশীলতা, অবক্ষয়িত মূল্যবোধ সব মিলে যুদ্ধধ্বস্ত স্বদেশের যে নৈরাজ্য কবিকে দগ্ধ করছে, তারই প্রতিফলনে স্বদেশকে তিনি দেখছেন খর রৌদ্রময় জ্বলন্ত ময়দান হিসেবে। মূলত এটি তার চৈতন্যে মুদ্রিত ঔপনিবেশিক শক্তির আগ্রাসনের ক্ষত। একালের স্বদেশ পরিণত হয়েছে এক বহু ভোগ্যা নারীতে। উপনিবেশবাদী শক্তি উপনিবেশিত নারীর উপর কর্তৃত্ব প্রদান করে, এটা আমরা জানি। একদিকে উপনিবেশক শক্তির পীড়ন, অন্যদিকে উপনিবেশিত সমাজলগ্ন পিতৃতন্ত্র নারীর উপর আধিপত্য চালায়, এবং এইভাবে নারী হয়ে ওঠে দ্বিগুণ উপনিবেশিত। একদিকে উপনিবেশবাদী পীড়ন, অন্যদিকে পিতৃতন্ত্রের পীড়ন, এই দুই ধরনের পীড়নে দ্বিগুণ উপনিবেশিত হয়ে ওঠে নারী। আহসান হাবীবের কবিতায় আমরা নারী প্রতিমূর্তি হিসেবে স্বদেশকে পাচ্ছি। সুতরাং নারী এইভাবেই আহসান হাবীবের কাব্যে এই এককালে যে ঋদ্ধ নায়িকা প্রতিম নারীকে আমরা দেখি বা স্বদেশকে আমরা দেখি, সেই নারী একালে বণিকের লোলুপ তৃষ্ণায় কেমন লুণ্ঠিত হয়েছে তার লাবণ্যহীন কায়ার প্রকাশ কবিতার ভিতরে আছে। পুঁজিবাদী সভ্যতা পৃথিবীকে বহু ভোগ্যা এক গণিকায় পরিণত করেছে। কবি উপলব্ধি করেছেন বলদর্পী বণিকের মানদণ্ড আনত তোমার সর্বাঙ্গে সে রেখে গেছে পীড়নের বহু ক্ষত। আরো জীবনের উদ্ভ্রান্ত অশ্লীল বহু নিমিষের ক্লান্ত মত্ততার জ্বালা, সে জ্বালায় আজও তুমি জ্বলো। যৌবনে জীবনে তুমি, এই কবিতার কথা বললাম। একদিকে উপনিবেশবাদী শক্তির পীড়ন, অন্যদিকে ঔপনিবেশিক শক্তির প্রতিনিধি বণিক শ্রেণীর লোলুপতায় স্বদেশ যেন এখানে দ্বিগুণভাবে উপনিবেশিত। এরকম বিপন্ন গ্লানিময় পরিস্থিতি থেকে কবি স্বদেশ সকাল ও শিকড় বিচ্ছিন্ন সত্তার ক্লান্তি মোচনে শৈশব কৈশোরের নস্টালজিয়ার কাছে ফিরে যেতে চান। আহসান হাবীবের শেষ দিকের কাব্যগুলোতে তিনি এই জনবিচ্ছিন্ন জীবন থেকে কৃষক জীবনে ফিরতে চেয়েছেন। আলেফ মুন্সি, সখিনা, খালেদ নিকিরি, ভুবন কামার, লক্ষণ মচি কিংবা সুন্দরবনের সাহসী শিকারীর মতো রোদে পোড়া নিম্নবর্গ মানুষের সমবেত শক্তির প্রতি বিশ্বাস এইসব কাব্যে প্রগাঢ় স্বরে ধ্বনিত। কারণ তিনি উপলব্ধি করেছেন ঔপনিবেশিক আধিপত্যের পতন ঘটাতে হলে প্রান্তিক মানুষের কথা বলতে হবে, তাদের অস্তিত্বশীল আত্মমর্যাদার উজ্জীবন ঘটাতে হবে। শ্রেণী বিভক্তিকরণের মধ্য দিয়ে এদের উপর পীড়ন বজায় রাখার সংস্কৃতি অব্যাহত রাখে উপনিবেশক শক্তি। নিম্নবর্গের প্রতি উপনিবেশিক শক্তির মনোভাব হচ্ছে এরা অনুগত, এরা নির্জীব এবং খণ্ডিত পরাজিত সত্তা। এরকম একটি প্রকল্প নির্মাণ করলে এসব নিম্নবর্গীয় মানুষদের দমন পীড়ন করা সুবিধাজনক। এদের উজ্জীবন না ঘটলে গ্রাম জীবনের সঙ্গে নগর জীবনের বিচ্ছিন্নতা ঘটে, এবং এই বিচ্ছিন্নতাই হচ্ছে আমাদের উপনিবেশবাদী শাসকের একটি মূল পয়েন্ট।
পরিশ্রুত সংস্কৃতি, আচার এবং অভিজ্ঞানের পুনর্নির্মাণই উত্তর উপনিবেশবাদী সাহিত্যের মূল উপজীব্য বিষয়। সেদিক থেকে আহসান হাবীব তার কবিতায় লোক সংস্কৃতির উজ্জীবনের মধ্য দিয়ে ভূমি লগ্ন থাকতে চান। স্বদেশের মুখাবয়ব নির্মাণে কবি নিসর্গের ছবি আঁকেন, কিন্তু মেঘ বলে চৈত্র যাব কাব্যে নিসর্গকে ধরে রাখবার যে আকুতি সেটি অসাধারণ। আমরা দেখছি ঔপনিবেশিক আগ্রাসন নগর জীবন সম্প্রসারণে প্রকৃতির বিনাশ সাধন করে। এর বিরুদ্ধে পরিবেশবাদী ভাবনার প্রতিধ্বনি শোনা যায় ইকো ক্রিটিসিজম তত্ত্বে। ঔপনিবেশিক শক্তি যে প্রকৃতির উপর প্রভুত্ব বিস্তার করতে চায় সেটি তার ঔপনিবেশিক আগ্রাসনের অংশ। আমরা মেঘ বলে চৈত্র যাব কাব্যের একটি কবিতার ভেতরে দেখি যে কবি কিভাবে অনুরোধ করছেন, দোহাই তোমার কবিতার নাম। সেখানে তিনি বলছেন, দোহাই কেটো না, সমস্তে নিশ্চিহ্ন করে করে নিজের ভুবন, বলো তো বানাবে তুমি আর কোন নতুন ভুবন? সর্বগ্রাসী দানব নিনাদ যখন শরীর থেকে তোমাকেই ছিঁড়ে ছিঁড়ে সভ্যতার আহার যোগাবে, যখন তোমার ক্লিষ্ট ক্লেদাক্ত ফুসফুস কিছু সবুজ হাওয়ার জন্য পাতবে বুক, কে তোমার হাতে তুলে দেবে সেই অনন্য পাখাটি? দোহাই কেটো না। এই বটবৃক্ষ আর এই নিম ছাতিম জারুল পিতা কিংবা পিতামহদের ঋদ্ধ হাতের অনন্য বরাভয় বিলিয়েছে আশৈশব আমাকে তোমাকে। কবিতার শেষ দিকে কবিতার প্রেয়সী প্রীতিলতার কথা লিখেছেন, যে নারী বকুল বৃক্ষ কেটে ফেললে যন্ত্রকম্পিত অচেনা নগরের আকাশচুম্বী চিমনিময় পৃথিবীতে স্বস্তি খুঁজে পাবেন না, অস্তিত্ব সংকটে নিপতিত হবেন। তিনি বলছেন, আমাদের সাধের বকুল কেটে ফেললে এবং আকাশচুম্বী অট্টালিকা তুলে দিলে, অথবা ধোঁয়াক্কার চিমনিময় বিশাল কারখানা তুললে, আমি আর প্রীতিলতা তখন কোথায় মুখোমুখি বসবো বলো? এবং বকুল গন্ধবিহীন বাতাসে এই শুধু যন্ত্রকম্পিত এই অচেনা বন্দরে কি করে দুজন দুজনকে চিনে নেব? প্রকৃতি ও মানুষের এই সহাবস্থান এবং নারী ও প্রকৃতির একাত্মতার পাশাপাশি তার উচ্ছেদ এবং নিগৃহীত সত্তার বেদনা থেকেই ইকো ফেমিনিজম তত্ত্বের জন্ম। উপনিবেশবাদী যন্ত্রসভ্যতার আগ্রাসনের বিপরীতে নিসর্গ এবং নারীর প্রতি গভীর মমত্ববোধ আহসান হাবীবের কবিতায় ধ্বনিত হয়েছে, এবং এর মধ্য দিয়ে তিনি যেন উপনিবেশিত্বর বয়ান নির্মাণ করতে চেয়েছেন। দুহাতে দুই আদিম পাথর এই কাব্যের ২১ নামক কবিতায় আমরা উৎসব সর্বস্ব ২১-এর পরিবর্তে কবি শহীদের আত্মত্যাগের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। ২১-এর মতোই আমাদের আরেক অনন্য অর্জন ৭১-এর স্বাধীনতা। মেঘ বলে চৈত্র যাব কাব্যে ৭১-এর বেদনাগাথায় কবির গভীর উচ্চারণ যেমন ছিল, পবিত্র শোকের সবাধার দেখো ছুঁয়ে আছে বুক, আর দেখো সবাধার ছুঁয়ে গুলিবিদ্ধ হাজার করটি আছে নুয়ে। ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় উপনিবেশিত জনগোষ্ঠীর যে কোনো অর্জনকে লুক্কায়িত রাখার অপচেষ্টা চালানো হয়। উত্তর উপনিবেশিকালে ঔপনিবেশিক শক্তির প্রেত হিসেবে যারা সক্রিয়, তারা এই ব্যবস্থা বজায় রাখতে চায়। উত্তর উপনিবেশবাদী সাহিত্য উপনিবেশবাদী প্রেতের এই অপচেষ্টা থেকে নিজের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের বিনির্মাণ ঘটায়, যাকে বলা হয় রিকনসিডারেশন অ্যান্ড রিভিশন অফ হিস্ট্রি। মেঘ বলে চৈত্র যাব কাব্যের সার্চ, স্বাধীনতা, এইসব কবিতায় স্বাধীনতার সংগ্রামের প্রত্যক্ষ রূপ, এবং এখন আমার কথা বলতে বলতে খোকন ফেরেনি কবিতায় পরোক্ষভাবে স্বাধীনতা সংগ্রামের কথকতা নির্মিত হতে দেখি। আমাদের স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের গৌরবান্বিত ইতিহাস বিনির্মাণের মধ্য দিয়ে আহসান হাবীব আমাদের বীরত্ব গাথার অনুরণন পাঠক হৃদয়ে সঞ্চালিত করতে চান। এই প্রসঙ্গে একজন সমালোচকের মন্তব্য তুলে ধরছি, কিভাবে উপনিবেশকারী অধীন স্তর চিন্তা জগৎকে সূক্ষ্মভাবে প্রভাবিত করে, কিভাবে তার উন্নত সংস্কৃতির সুফল সম্পর্কে উপনিবেশিত মানুষকে অবহিত করা হয়। অতীত খনন করে তুলে আনে উপনিবেশকারীর বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস ও গল্প কাহিনী। ঔপনিবেশিকতাবাদ যেমন বিস্মৃতির অ্যামনেশিয়া প্রচেষ্টায় রত থাকে, উত্তর ঔপনিবেশিকতাবাদ তেমনি স্মরণের অ্যানামনেশিয়া সংস্কৃতি তৈরি করতে চায়। দুহাতে দুই আদিম পাথর কাব্যগ্রন্থে কবিতার ইতিহাস চেতনা, কাল চেতনা এবং শাশ্বত বাঙালি জীবনবোধের খনন ঘটিয়ে তৈরি করতে চেয়েছেন এই স্মরণের সংস্কৃতি। কবি এখানে ঐতিহাসিক এবং প্রাগৈতিহাসিক কালের সাম্যবাদী সমাজের মানুষ হিসেবে নিজের অস্তিত্ব প্রমাণ করতে সচেষ্ট। পূর্বসূরির সঙ্গে উত্তরসূরির এই ঐতিহ্যিক যোগ ঔপনিবেশিক শক্তির আধিপত্যবাদী আগ্রাসনের বিনাশ সাধন করবে বলেই তিনি বিশ্বাস করে উচ্চারণ করেন, মৃত্যুকে লঙ্ঘন করে বহমান ইতিহাসে যাই এবং নিজেকে আমি বারংবার পার হয়ে ইতিহাসে লগ্ন হই, ব্যাপ্ত হই তোমাতে এবং তোমার স্বজন লোকে। আমি প্রস্তর অরণ্য আর ধাবমান হরিণের কাল পার হয়ে অবিশ্রান্ত তোমাতে ধাবিত। অবিশ্রান্ত কবির এই অবিশ্রান্ত মানস ভ্রমণের মধ্য দিয়ে তিনি যেন বিশ্ব ইতিহাসের বৃদ্ধ সেকাল এবং আবহমান বাঙালির একালের মিথস্ক্রিয়া ঘটাতে চেয়েছেন। এবং
সঙ্গে স্বজনকেও আমন্ত্রণ জানিয়েছেন, তার নিজের স্বজন যারা, এইসব স্বজনের সঙ্গে একতা তার বিচ্ছিন্নতার কথাও মনে পড়ে যায়। ফিরে আসবে বলে কবিতায় কবি নিজের সঙ্গে আবহমান গ্রাম বাংলার বিচ্ছিন্নতার কথা বলেন। 50-এর শক্তিমান কবি আল মাহমুদের কবিতায়ও কিন্তু আমরা গ্রামে ফেরার আকুতি এবং বিচ্ছিন্নতাবাদের, গ্রামের সঙ্গে নগর জীবনের বিচ্ছিন্নতাবাদের এই বিষয়গুলো অনুভব করব তার কবিতা পাঠ করলে। নগর জীবন অভ্যস্ত মানুষ কিভাবে আজন্ম লালিত নিজ ভূমে পরবাসী হয়ে পড়েন, ক্ষুধাদীর্ণ নগর জীবনে কেমন করে ক্ষুধার অস্তিত্ব জুড়ে শুধু ধানের উৎসবের স্মৃতিচারণ মুক্ত হয়ে বয়ান রচনা করেছেন কবি এইসব কবিতায়। কবি মূলত বলতে চান যূথবদ্ধতা থেকে বিচ্ছিন্নতা বা শেকড় থেকে বিচ্যুতি ব্যক্তির ভেতর অস্তিত্ব সংকটের জন্ম দেয়। এই অস্তিত্ব সংকট উত্তরণেই তিনি আবহমান বাংলার ঋদ্ধ অতীত ঐতিহ্যের কাছে ফিরে যেতে ইচ্ছুক। এই কাব্যেই তিনি নির্মাণ করেন জন্মান্ধ রাক্ষসের প্রতীকে ঔপনিবেশিক শক্তির আগ্রাসী আদল, দুর্জন রূপে ঔপনিবেশিক অপশক্তির লোভী কদর্য লোলুপ সত্তা। রবীন্দ্রনাথের মতো তিনিও শেষ পর্যন্ত এই বিশ্বাসে উপনীত হন, ঔপনিবেশিক শক্তি শেষ পর্যন্ত নিজেই নিজের লোলুপতার ফাঁদে বিপন্ন হবে, গ্রস্ত হবে। কাব্যের একেবারে শেষে আমি কোনো আগন্তুক নই কবিতায় আধিপত্যবাদী ঔপনিবেশিক শক্তির আগ্রাসন খর্ব করবার জন্যই বলিষ্ঠ কণ্ঠে ইতিহাস ঐতিহ্যরিত হাজার বছরের বাঙালির সঙ্গে তার নিবিড় যোগের বিষয়টি দৃঢ় প্রত্যয়ে ঘোষণা করেন কবি। এই বাংলায় তিনি যে অভ্যাগত নন, অনাত্মীয় নন, তিনি যে কোনো আগন্তুক বা বহিঃশক্তি নন, ভিনদেশী আধিপত্যবাদী উপনিবেশক, অত্যন্ত উচ্চ কণ্ঠে আবহমান বাংলার ভূমিপুত্র হিসেবে তিনি তার সংলগ্নতার পরিচয় নির্মাণ করেন। সারা দুপুর কাব্যে নগর জীবন থেকে গ্রামে ফিরে যাবার যে আহ্বান ধ্বনিত হয়েছিল, তিনি সেখানে বলেছিলেন, চলো যাই আমরা কজন যুগের একান্ত কটি নাগরিক, আলোটুকু ধরে রাখি হৃদয়ে এবং কুড়িয়ে সব কটি ধান, সন্ধ্যার কয়েকটি নীল পাখির কাকলি ধরে রেখে ঐক্যতানে সারা রাত কাটাবো এবং অন্ধকারে পায়ে পায়ে চিনে নিয়ে আদিম নদীর অক্ষয় ঘাটের সিঁড়ি টলমল জলের ধারা এনে এখানে বহাবো হাতে হাতে। সরাবো রাতের অন্ধকার, আদিম আবেগে দেখা দেবে ধানের মঞ্জরি, সেই ধান মুঠো মুঠো আমরা ছড়াবো সারা মাঠে। দুহাতে দুই আদিম পাথর কাব্যে এই যে একটু আগে তিনি আহ্বান জানিয়েছিলেন, সেই আহ্বান নিবিড় বিশ্বাসে স্থির। এই কাব্যে এসে তিনি আর কাউকে কোথাও যাবার আহ্বান জানাচ্ছেন না, বরং স্থির বিশ্বাসে বলিয়ান, আত্মপরিচয় এখানে তিনি ঋদ্ধ। তিনি বলেন, হাত রাখো বৈঠায় আঙুলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে থুথু নদীর কিনার, আমার অস্তিত্বে গাঁথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। বিদীর্ণ দর্পণে মুখ তার একদম শেষের কাব্য, সেইখানেও কিন্তু এই ব্যাপ্ত জনপদ এবং আমি তাকে কবিতায় আমরা জনজীবনের সঙ্গে কবির একাত্ম হবার আকাঙ্ক্ষা ধ্বনিত হতে দেখছি। এই যে কবি পুরো কাব্যের যে আমরা একটা ভ্রমণ দেখলাম, একদম শেষের দিকে এসে কবি ভূমিপুত্র পরিচয়ে বলিয়ান হয়ে ওঠার আকাঙ্ক্ষা জানাচ্ছেন, আত্মশক্তিতে স্বজন চিনে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন। এটি তার কবিতার শক্তি এবং এখানেই উপনিবেশবাদী শক্তির পরাজয়। কারণ ফ্রান্স ফানো একটা কথা বলেছেন, তিনি লিখেছিলেন, একটি ভূমিপুত্র যখন নিজের দলে ফিরে যেতে মনস্থ করে তখন শুধুমাত্র ঔপনিবেশিক কাঠামোর ব্যর্থতায় সুস্পষ্ট হয়ে ওঠে না, বরং এ পর্যন্ত যা যা করা হয়েছে তা অসার এবং দীনতার প্রতীক হিসেবে প্রতিভাত হয়ে ওঠে। প্রতিটি পুত্রের দলত্যাগ এবং নিজ দলে ফিরে যাবার এই অগ্রযাত্রা ঔপনিবেশিক শাসনের বিপক্ষে একটি বৈপ্লবিক বিদ্রোহ। উপনিবেশবাদী নৈরাজ্যে আমরা দেখছি যে এই যে পুনরুদ্ধারের প্রক্রিয়া হিসেবে যখন আত্মশক্তি আত্মপরিচয় নির্মাণের বিষয়টি আসে, সেটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আহসান হাবিব তার কবিতায় আত্মপরিচয়ের ক্ষেত্র নির্মাণ করে আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠতে পেরেছেন বলেই শেষ পর্যন্ত তিনি অস্তিত্ব সংকট থেকে মুক্তি পেয়েছেন। আমরা আরেকজন তাত্ত্বিকের কথা জানি, নগগি ওয়াথিয়ঙ্গা, তিনি তার ডিকলোনাইজিং দ্য মাইন্ড গ্রন্থে উপনিবেশকের ভাষা এবং সংস্কৃতি যতটা সম্ভব বর্জনের কথা বলেছেন এবং তিনি উপনিবেশিতের নিজস্ব সংস্কৃতির ভিত্তি নির্মাণের উপর জোর দিয়েছেন। তার ডিকলোনাইজিং দ্য মাইন্ড গ্রন্থে বিচ্ছিন্নতার একটি প্রক্রিয়া বিশ্লেষণ করতে গিয়ে তিনি দেখিয়েছিলেন কিভাবে স্কুলে মাতৃভাষা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং একটি শিশুর বিদ্যালয়ের ভাষার সঙ্গে তার যে মাতৃভাষা সেটিকে কিভাবে বিচ্ছিন্ন করে তোলা হয় এবং তার মধ্য দিয়ে তাকে কিভাবে ধীরে ধীরে অস্তিত্ব সংকটের দিকে ত্বরান্বিত করা হয়।
একে তিনি ঔপনিবেশিক বিচ্ছিন্নতা বলে আখ্যায়িত করেছেন। এই বিচ্ছিন্নতাই পরবর্তীকালে জন্ম দেয় অস্তিত্ব সংকটের। আহসান হাবীবের কাব্যের ভাষা তার যাপিত জীবনের একেবারেই আটপৌড়ে হলেও, একটা কোট পড়ছি, সহজ সরল এই সাধারণ শব্দ বোধের গভীরে নিয়ে যায়। ট্রিটমেন্টের গুণে আপাত বিচারে সামান্য তখন অসামান্য হয়ে ওঠে। ব্যবহারিক ব্যঞ্জনায় আটপৌড়ে কিছু গ্রামীণ শব্দকে তিনি যেমন অসামান্য করে তুলেছেন, তেমনি কিছু শব্দকে নিজস্ব শব্দাবলিতে পরিণত করেছেন, যেগুলো তাকে চিনিয়ে দিতে সাহায্য করে। আনকোট। এই ভাষা আর কবিতায় উঠে আসা সাংস্কৃতিক পরিমণ্ডল আহসান হাবীবের একান্তই নিজের, যা থেকে উপনিবেশবাদী আগ্রাসনে তিনি বিচ্ছিন্ন হননি। মাতৃভাষার সঙ্গে ব্যক্তির যোগ আত্মপরিচয়ের। কাজেই উপনিবেশ মানুষের ভাষাকে নিয়ন্ত্রণ করে সেই আত্মপরিচয়ের সঙ্গে বিচ্ছিন্নতা তৈরি করতে চায়। আহসান হাবীবের কাব্য ভাষা উপনিবেশের এই নীতির সংস্কৃতিকে প্রতিরোধ করে একান্তই তার যাপিত জীবনের ভাষাকে রূপায়িত করেছে। সমালোচকের মন্তব্য পড়ছি, কোট, আহসান হাবীব একদিকে যেমন তার কবিতা দিয়ে বাংলাদেশের মানুষের স্বজন হয়ে উঠেছেন, ঠিক তেমনি এই স্বজনদের আলোকে বাংলা কবিতারও তিনি হয়ে উঠেছেন স্বজন একজন। আনকোট। একালে আর্থসাংস্কৃতিক আধিপত্যবাদের মধ্য দিয়ে বিশ্বজুড়ে নয়া উপনিবেশায়নের দৌরাত্ম্য চলমান। নয়া উপনিবেশায়নের এই নতুন আগ্রাসনের যুগে আহসান হাবীবের কবিতায় নির্মিত হাজার বছরের আবহমান বাংলার ঋদ্ধ ঐতিহ্য সংস্কৃতির জগৎ উপনিবেশিত জাতিগোষ্ঠীর মনোজগতে একটি বিপরীত বয়ান সৃজন করবে বলেই আশা করি। এর মধ্য দিয়ে উপনিবেশবাদী শক্তির পরাভবের জায়গাটি নিশ্চিত হবে। এতক্ষণ ধরে আমাকে শুনবার জন্য অশেষ ধন্যবাদ। শুধুমাত্র আপনারা এতক্ষণ আহসান হাবীবের কবিতায় একটি উত্তর ঔপনিবেশিক পাঠ শীর্ষক প্রবন্ধ শুনলেন। প্রবন্ধ উপস্থাপন করলেন ডক্টর সোহানা মাহবুব। শুধুবিন্দু এবার কবিতা পাঠ করবেন বরেণ্য বাচিক শিল্পী ইকবাল বাহার চৌধুরী। মাননীয় সভাপতি, সমবেত সুধীবৃন্দ, আজ আমার এখানে উপস্থিত হওয়ার কোনো কথা ছিল না, কিন্তু খবর পেলাম আহসান হাবীব সম্পর্কে আলোচনা সভা হবে। ছুটে এলাম এবং সঙ্গে নিয়ে এসেছি একটি কবিতা, আহসান হাবীবের লেখা। আমার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার চৌধুরী এবং শামসুন নাহার মাহমুদ আমার ফুপু, তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আহসান হাবীবের। সেটা দেশ বিভাগের আগে ব্রিটিশ ভারতে কলকাতায়, সেই সময় থেকে ব্রিটিশ ভারতের সেই যুগে, মানে পার্টিশনের ঠিক আগে, ওই সময় আমার বয়স খুবই কম, আমি স্কুলে নিচু ক্লাসে পড়ি। কবি আহসান হাবীব, শওকত ওসমান এবং আরো অনেকেই আমাদের বাড়িতে আসতেন। বাবার একটা বই ছিল বুলবুল, বাবার সম্পাদনায়, বাবা এবং আমার ফুপু শামসুন নাহার মাহমুদের সম্পাদনায় বেরোত। সেই সব নানান সাহিত্যকর্ম, লেখালেখি, সংস্কৃতি চর্চার সঙ্গে আমার বাবা জড়িত ছিলেন। বাবার চেয়ে কয়েক বছর ছোট ছিলেন কবি আহসান হাবীব। তো সেই সূত্রে তাকে দেখতাম, বাড়িতে আসতেন, আমাদেরকে একটু হাত বুলিয়ে দিতেন, আদর করতেন। পার্টিশনের পরে আমি রেডিওতে কবিতা আবৃত্তি, নাটক, ছোটদের প্রোগ্রাম করতাম। আহসান হাবীব সেই প্রোগ্রামের পরিচালনা করতেন। তখন এই নাজিমউদ্দিন রোডে ছিল ঢাকা বেতা কেন্দ্র, তো সেখানে নিয়মিত ওনাকে দেখতাম। উনি একজন খুব ডিসিপ্লিন, সুন্দর, চমৎকার মানুষ ছিলেন, যাকে ভালো লাগতো, শ্রদ্ধা করতাম। তো আমার বাবা মারা যাওয়ার পর একটি বই বের হয়, বাবা সম্পর্কে অনেকে অনেক কিছু লিখেছেন, কবিতা, গল্প, প্রবন্ধ। তো সেই বইয়ের প্রথম লেখাটি আহসান হাবীবের একটি কবিতা। আমি বাড়িতে খুঁজে বইটা বার করলাম, আমি এখানে থাকি না, এবং পেয়ে গেলাম। তো সেই কবিতাটি পড়ছি।
তো আমার চোখের অনেক সমস্যা আছে, হয়তো আপনাদের আমার পড়াটা অতটা পছন্দ হবে না। আমি তাকে দেখেছি ঝড়ের প্রতীকে, জীবনের যৌবনের ঝড়, নিত্য নবজীবনের নকশা এঁকে শতত সঞ্জন সমাবেশে, জীবনের বিপুল আবেগে উচ্ছ্বসিত, বিচলিত কখনো বা কখনো কখনো তার সারা মুখে স্পষ্ট রেখা অভিমান এবং অভিযোগের কিশোর সুলভ এক সবল মহত্তেজার অবলুপ্তি এবং নতুন উৎসাহের ঝড় বয়। দেখিনি এমন বালকের বেহিসাব বন্ধুত্বের নজির কোথাও। কোনো বন্ধু হাওয়া যেন সব ঘরে সর্বত্রই বয়ে যাওয়া স্বভাবে, এমন স্বাভাবিক বন্ধুত্ব কোথাও দেখিনি। বন্ধু তবু ডুবে যাওয়া ভেসে যাওয়া স্বভাব ছিল না। সহস্রের মাঝে একা দাঁড়িয়ে অনন্য এক বন্ধুর প্রতিভা ছিল তার। ক্লান্তির প্রহর এলো বিষণ্ণতা এবং কুয়াশা দু চোখে, দিন মাস বৎসরের পথে শুধু কুয়াশার এবং সন্ধান সাগর সাভার অতীতের। মূঢ়তা এবং অচ্ছিন্নতা ভেদ করে মির্জাপুর স্ট্রিটের কোনো পুরনো কক্ষ বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি, আইনুল হক খান, কে কোথায় আজ, কোথায় নাসির আলী, আবুল কালাম শামসুদ্দিন, মুজিবুর রহমান খান, এরা সব আছেন কোথায়? আবু রুশদ, আবুল হোসেন, ফররুখ, লিখছে তো সবাই। অস্পষ্ট গলার থেকে নামগুলো এবং প্রশ্নের ভাষা অনুমান করা যায়, আর মনে হয় বন্দি কোনো কথার বিহঙ্গ যেন পাখা ঝাপটায় লোহার পিঞ্জরের দ্বার আজ খুলে গেল। কথারা নতুন করে ঝড় হতে পেল না, কথার পঞ্জি নিঃসীম অন্ধকারে হারিয়ে গেল। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।